আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের একটা কোর্স, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই কোর্সের প্রথম অধ্যায় যেটা আছে সেটার নামও কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো হচ্ছে আমরা এই প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন পড়বো, যেগুলো হচ্ছে আমাদের ক বিভাগে আসে 1 নম্বরের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই যে কয়টা প্রশ্ন তোমাদের পড়াবো, এবং এগুলো পড়লে তোমাদের বেসিকটাও অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় তোমাদের হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো হচ্ছে আমাদের প্রথমে এখান থেকে অন্তরক সমীকরণটা কি, বা আমরা যাতে অন্তরক সমীকরণ দেখেই চিনে ফেলতে পারি যে আসলে এটা একটা হচ্ছে অন্তরক সমীকরণ। তো আমাদের এই বিষয়টা আগে জানতে হবে যে অন্তরক সমীকরণটা কি, কোন সমীকরণটা অন্তরক সমীকরণ। যেহেতু আমরা এই অধ্যায়ে বা এই বইয়ে অন্তরক সমীকরণ নিয়ে পড়াশোনা করব, এদের সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা অন্তরক সমীকরণটা আগে চিনে নিই। দেখো, অন্তরক সমীকরণ হলো এমন এক ধরনের সমীকরণ যেখানে অজানা ফাংশন ও তার অন্তরক থাকে। মানে এক কথায় বলতে গেলে যে শুধু এক্স ওয়াই থাকবে না, শুধু এক্স ওয়াই থাকবে না, এদের সাথে সাথে ডিওয়াই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই, ডি এক্স স্কোয়ার, এই ধরনের ফাংশনও থাকবে। শুধু এক্স ওয়াই থাকবে না, এই ধরনের ফাংশনও থাকবে। এই ধরনের সমীকরণকে আমরা বলতে পারি অন্তরক সমীকরণ। যেমন ধরো আমি লিখি 3x স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x প্লাস 4y, যাই হোক ডট ডট এক্স। তাহলে এই সমীকরণটা হচ্ছে আমার একটা কি সমীকরণ? অন্তরক সমীকরণ। দেখো এখানে শুধু এক্স ওয়াই নাই, তার সাথে সাথে কি আছে? দেখো ডিওয়াই ডিএক্স আছে, ডিওয়াই ডিএক্স আছে, মানে তার অন্তরক আছে। দেখো যেখানে অজানা ফাংশন ওয়াই, এটা অজানা ফাংশন, শুধু ওয়াই নাই, তার সাথে সাথে কি আছে? ডিওয়াই ডিএক্স, তার অন্তরকও আছে। ঠিক আছে, তাহলে একটা সমীকরণে যখন কোনো একটা অজানা ফাংশনের অন্তরক থাকবে, ওই অজানা ফাংশনটাও থাকবে, তখন আমরা ওই সমীকরণটাকে বলতে পারবো অন্তরক সমীকরণ। তাহলে এটা হচ্ছে একটা অন্তরক সমীকরণ। তাহলে সাধারণ সমীকরণ কোনগুলো? তাহলে 3x² প্লাস 2y প্লাস 9 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু x² প্লাস 4x, এগুলো হচ্ছে সাধারণ সমীকরণ। আর এখানে যখন তোমার ডিওয়াই ডিএক্স চলে আসবে, তখন আমরা এই সমীকরণটাকে বলতে পারবো কি? অন্তরক সমীকরণ। ঠিক আছে, তাহলে আমি এটাকে বলি মূলত এক্স কে কি বলি? স্বাধীন চলক, আর ওয়াই কে বলি কি? অধীন চলক বা অজানা ফাংশন। ওকে, তো আশা করি হচ্ছে তুমি অন্তরক সমীকরণ বুঝতে পারছো। তো অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ যদি হচ্ছে আমরা দেখতে চাই, তো অন্তরক সমীকরণ মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ, যেটাকে আমরা বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা হচ্ছে পার্শিয়াল বা আংশিক অন্তরক সমীকরণ। পার্শিয়াল, ইংরেজি যেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো হচ্ছে আমরা এখন চলো সাধারণ অন্তরক সমীকরণ কোনগুলো আর আংশিক অন্তরক সমীকরণ কোনগুলো, এগুলো একটু দেখে নিই। ঠিক আছে, তো আমরা এখন সাধারণ অন্তরক সমীকরণ সম্পর্কে একটু জেনে নিই। তো এটাও পরীক্ষায় প্রচুর আসে ক বিভাগে আমাদের। তাহলে দেখো, একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলি। হয়তো বোঝা নাই, আমি একটু এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, একটি স্বাধীন চলকের সাপেক্ষে, তাহলে আমরা একটা স্বাধীন চলক ধরে নিলাম এক্স। ঠিক আছে, এক্স হচ্ছে একটা স্বাধীন চলক, ওকে। তো একটি স্বাধীন চলকের অবশ্যই স্বাধীন চলক কয়টা থাকবে? একটা স্বাধীন চলক থাকবে। তো একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরক সংযুক্ত। এক বা একাধিক অধীন চলক, তাহলে আমরা ধরলাম এক বা একাধিক একটা অধীন চলকই ধরি, সেটা হচ্ছে ওয়াই, হচ্ছে ধরো একটা অধীন চলক। তাহলে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরক। তাহলে আমি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলককে কি করব?
অন্তরক করব, তাহলে অন্তরক করলে x এর সাপেক্ষে y কে অন্তরক করলে হবে কি dy dx। তো এই dy dx এটা সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। তাহলে dy dx থাকবে, তারপর স্বাধীন চলক থাকবে, চাইলে অধীন চলকও থাকতে পারে, তাই না? তাহলে এই যে স্বাধীন চলক পরে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরক, আবার স্বাধীন চলক, আবার কোনো একটা ধ্রুবক, সব মিলিয়ে যে সমীকরণটা থাকবে এই সমীকরণটাকে আমরা বলতে পারবো সাধারণ অন্তরক সমীকরণ। তো শুধু এবার মনে রাখবা তুমি যে শুধু এক্স ওয়াই থাকবে না, এক্স ওয়াই এর সাপেক্ষে এক্স ওয়াই এর সাথে সাথে কি থাকবে ডিওয়াই ডিএক্স, এই ধরনের হচ্ছে ফাংশনও থাকবে, ঠিক আছে? শুধু এক্স ওয়াই থাকবে না, এক্স ওয়াই এর সাথে এদের অন্তরক গুলো থাকবে, ঠিক আছে? মানে ডিওয়াই ডিএক্স, তারপর ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে? এইসব ফাংশনও থাকবে। তাহলে আমরা ওই সমীকরণটাকে বলতে পারবো কি সাধারণ অন্তরক সমীকরণ, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে এখন হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা দেখে নিই। তো এখন হচ্ছে আমরা আংশিক অন্তরক সমীকরণটা একটু দেখে নিই, বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ইংরেজিতে। তো আংশিক অন্তরক সমীকরণ একাধিক স্বাধীন চলক। আমরা দেখো সাধারণ অন্তরক সমীকরণের ক্ষেত্রে একাধিকের জায়গায় কি ছিল? একটি। তো এখানে একটির জায়গায় কি একাধিক, তার মানে স্বাধীন চলক কি থাকবে? একটি না, একাধিক স্বাধীন চলক থাকবে, ঠিক আছে? তাহলে একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক, তাহলে অধীন চলক তোমার হচ্ছে একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে। তাহলে একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের আংশিক অন্তরক সংযুক্ত সমীকরণকে আমি ধরো একটা অধীন চলক ধরে নিলাম ইউ অফ এক্স ওয়াই, ঠিক আছে? একটা অধীন চলক ধরে নিলাম ইউ অফ এক্স ওয়াই, আর স্বাধীন চলক আমি ধরে নিতেছি দুইটা, ধরো এটা হচ্ছে অধীন, আর স্বাধীন চলক আমি ধরে নিতেছি ধরো এক্স আর ওয়াই স্বাধীন চলক। ওকে, তাহলে এই স্বাধীন চলকের সাপেক্ষে একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক, এক বা একাধিক অধীন চলকের কথা বলছে, আমি একটাই ধরে নিলাম ইউ, ইউ অফ এক্স ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে ইউ এর একটা ফাংশন। তাহলে আমাদের আংশিক অন্তরক সমীকরণকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডেল ডেল এক্স, এখানে ইউ, প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু ধরো এন ইউ, আরো অনেক কিছু থাকতে পারে, আমি জাস্ট এটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে দেখো এক্স এর সাপেক্ষে ইউ এর হচ্ছে আংশিক অন্তরীকরণ, তারপর হচ্ছে তোমার ওয়াই এর সাপেক্ষে ইউ এর হচ্ছে কি আংশিক অন্তরীকরণ এখানে আছে। তাহলে এই সমীকরণটাকে হচ্ছে আমরা বলতে পারি একটা আংশিক অন্তরীকরণ সমীকরণ। তা আমরা আংশিক কিভাবে বুঝবো? এই যে এখানে যে লেখা আছে একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের আংশিক অন্তরজ, এই আংশিক অন্তরজ বা আংশিক অন্তরক এটা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে যদি ডেল থাকে, ওকে, ডেল দিয়ে হচ্ছে আমরা আংশিক প্রকাশ করি, আর হচ্ছে ডি দ্বারা হচ্ছে টোটাল বা হচ্ছে সাধারণ, যেটাকে আমরা তোমার হচ্ছে অর্ডিনারি বলে থাকি, ঠিক আছে? তাহলে আমরা ডেল থাকলে বুঝবো আংশিক ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আংশিক ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে স্বাধীন চলক থাকবে কয়টা? একাধিক, এবং সাধারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে স্বাধীন চলক থাকবে কয়টা? একটা। ওকে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। তো কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। মাথায় কিছু ঢুকলো না, তাই না? তো একটু বোঝাও। তো পুনঃ অন্তরক সমীকরণের হচ্ছে আমরা একটা অন্তরক সমীকরণ লিখি, যেমন ডিওয়াই ডিএক্স, 2dy dx প্লাস 2y ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডি কিউব ওয়াই ডিএক্স কিউব ইন্টু এখানে কিছু দিলাম না, ইকুয়াল টু 2। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের একটা অন্তরক সমীকরণ। তো এই অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, তাহলে সর্বোচ্চ ক্রম কোথায় আছে? আচ্ছা, ক্রমটা হচ্ছে আমরা একটু বুঝে নিই যে ক্রম বিষয়টা কি। যে ধরো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স বলতে কি বোঝাচ্ছে? যে এক্স স্বাধীন চলকের সাপেক্ষে আমরা ওয়াই অধীন চলককে কয়বার ডিফারেন্সিয়েশন করছি? একবার। ওকে, এটাকে যদি হচ্ছে আমরা আরেকবার পুনরায় ডিফারেন্সিয়েশন করি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তো এই যে
ডি এর উপরে যে সংখ্যাটা আছে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা মূলত ক্রম বোঝায়। ঠিক আছে, আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করছি, একটা অজানা ফাংশনকে কয়বার ডিফারেন্সিয়েশন করছি, এটাই হচ্ছে ওই ফাংশনের হচ্ছে ক্রম বা ওই অন্তরজের ক্রম। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এক স্বাধীন চলকের সাপেক্ষে ওয়াই কে হচ্ছে আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করছি, একবার। তার মানে এটার ক্রম কত, এক। অথবা ডি এর উপর দেখো কোনো চিহ্ন নেই মানে কি আছে, কোনো সংখ্যা নেই মানে কি আছে, এক আছে। আবার দেখো এখানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমরা হচ্ছে ওই অজানা ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করছি। ঠিক আছে, আবার দেখো এখানে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমরা অজানা ফাংশন ওই ওয়াইটাকে আমরা কয়বার ডিফারেন্সিয়েশন করছি, তিনবার ডিফারেন্সিয়েশন করছি, তাই না? তাহলে দেখো আমি এখানে বলছে যে সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী, তাহলে সর্বোচ্চ ক্রম কোন জায়গায় আছে, এই জায়গায়। তাহলে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরজ সমীকরণের ক্রম বলে। তাহলে এই পুরো সমীকরণের ক্রম কত, সম্পূর্ণ সমীকরণের ক্রম কত, আমি বলতে পারি এটার ক্রম হচ্ছে 3। আচ্ছা 3 লিখে দিই, ইংরেজিতে 3। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, পর হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত। তো একই রকম ভাবে তো অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত যদি হচ্ছে আমরা দেখতে চাই, তাহলে আমরা এই সমীকরণটাকে হচ্ছে আবার একটু নিচে লিখি। হ্যাঁ, 2 dy dx plus 2y d square y dx square whole square plus d cube y dx cube equal to 2। ওকে, দেখো আমাদের হচ্ছে মাত্রা বা ঘাতটা একটু দেখে নিই। কোনো অন্তরক সমীকরণের কোনো একটা অন্তরক সমীকরণ আমরা নিয়েছি, সর্বোচ্চ ক্রমধারী, সর্বোচ্চ ক্রম কোথায় আছে, এই যে এই জায়গায় সর্বোচ্চ ক্রম আছে, আমরা ক্রম একটু আগে শিখে আসছি, এখানে সর্বোচ্চ ক্রম আছে। ওকে, সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের, সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ এটা মাত্রাকে, দেখো এটার মাত্রা কত, এই সম্পূর্ণটার উপরে কিছু নাই মানে কি আছে, 1 আছে। মাত্রা মানে ঘাত, পাওয়ার, তো কোনো কিছু নাই মানে 1 আছে। ওই মাত্রাকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বলে। তাহলে এটার হচ্ছে মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 1। তো এখানে যদি তোমার হচ্ছে 3 থাকতো তাহলে মাত্রা 3, এখানে যদি তোমার 4 থাকতো মাত্রা 4, এখানে যদি 2 থাকতো মাত্রা 2। ওকে, তাহলে আশা করি হচ্ছে তোমার সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত এবং সাধারণ অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে আমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। তো এখন হচ্ছে আমরা অরৈখিক অন্তরক সমীকরণ সম্পর্কে জানবো। তো বইয়ে একটু কঠিন ভাষায় লেখা আমার যেটা মনে হলো, তো আমি একটু চেষ্টা করছি হচ্ছে তোমাদের সহজ ভাষায় হচ্ছে লিখে দেওয়ার। ঠিক আছে, দেখো আমি একটু ডেফিনেশনটা পড়ি, যে যদি অন্তরক সমীকরণে অজানা ফাংশন ও তার অন্তরকগুলো কেবল প্রথম ঘাত মানে পাওয়ার 1 আকারে থাকে এবং একে অপরের সাথে গুণ না হয়, তাহলে তাকে রৈখিক অন্তরক সমীকরণ বলে। তাহলে দেখো আমরা যদি অন্তরক সমীকরণে আমরা একটা অন্তরক সমীকরণ লিখি, যেমন এক্স স্কোয়ার ধরো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই প্লাস ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 2। ওকে, দেখো এটা হচ্ছে একটা অন্তরক সমীকরণ। ঠিক আছে, তো যদি অন্তরক সমীকরণে অজানা ফাংশন, তো অজানা ফাংশন এখানে কোনটা, অজানা ফাংশন আমরা মূলত যেটা হচ্ছে অধীন চলক, এটাকে হচ্ছে অজানা ফাংশন হিসেবে জানি। তো যদি এই অজানা ফাংশন বা অধীন চলক যেটা ও তার অন্তরক, এই অধীন চলকের অন্তরকটা কি, ডিওয়াই ডিএক্স, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ওকে, ও তার অন্তরকগুলো কেবল প্রথম ঘাত বা পাওয়ার 1 আকারে থাকে। দেখো এখানে ডিওয়াই ডিএক্স, এটার ঘাত কত, এটার ঘাত হচ্ছে 1। এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটার ঘাত মানে এটার উপরে যে পাওয়ার আছে, এটা অবশ্যই এটার ক্রম কত, দেখো একটু আগে হচ্ছে ক্রম আর ঘাত হচ্ছে আমি পড়াইছি, এটার ক্রম হচ্ছে 1, এটার ক্রম কিন্তু 2, কিন্তু ঘাত কি 1, ঘাত মানে হচ্ছে এটার পাওয়ার যেটা। ঠিক আছে, সূচক। তাহলে দেখো এটার ঘাত হচ্ছে 1, এটার ঘাত 1 এবং ওয়াই এর ঘাত কত 1। তাহলে এবং হচ্ছে একে অপরের সাথে গুণ না হয় মানে হচ্ছে ওয়াই এবং ডিওয়াই ডিএক্স অথবা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এরা হচ্ছে যদি ওয়াই এর সাথে কি না হয়, গুণ না হয়। ঠিক আছে, তাহলে আমরা তাকে হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ বলতে পারবো। দেখো তো ওয়াই এবং ডিওয়াই ডিএক্স এরা গুণাকারে আছে নাই,
তাহলে আমাদের শর্ত কয়টা মানতে হবে? আমাদের এখানে দুইটা শর্ত দেখতেছি। এক হচ্ছে অজানা ফাংশন ও তার অন্তরকগুলো কেবল প্রথম ঘাত আকারে থাকে এবং একে অপরের সাথে গুণ না হয়, তাহলে তাকে রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা রৈখিক অন্তরক সমীকরণ। তো হচ্ছে আমরা একটু অরৈখিক অন্তরক সমীকরণটা একটু দেখে নিই। দেখো, যদি অন্তরক সমীকরণে অজানা ফাংশন ও তার অন্তরকগুলোর ঘাত 1 এর বেশি হয়, তাহলে ঘাত হচ্ছে কি হবে? 1 এর বেশি। তাহলে দেখো শর্তটা একটু খেয়াল রাখো। অথবা এদের মধ্যে কি হয়? গুণ বা অরৈখিক ফাংশন থাকে। আচ্ছা, এদের মধ্যে গুণ থাকে অথবা অরৈখিক ফাংশন। এই অরৈখিক ফাংশনগুলো কি আমরা চিনি? অরৈখিক অরৈখিক ফাংশন। তো অরৈখিক ফাংশন কোনগুলো? সাইন, কস, ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে, এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল এগুলো হচ্ছে তোমার অরৈখিক ফাংশন। ঠিক আছে, তো অরৈখিক ফাংশন আমরা দেখলাম। তো এই অরৈখিক ফাংশন যদি থাকে অথবা এদের মধ্যে যদি গুণ থাকে, তাহলে আমরা তাকে কি অরৈখিক, এখানে হবে এখানে অরৈখিক অন্তরক সমীকরণ বলতে পারবো। যেমন হচ্ছে ধরো আমি একটা সমীকরণ লিখি, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তারপর ধরো ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস 2x ইকুয়াল টু 3। তারপর ধরো এক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 0। দেখো, এখানে হচ্ছে আমি তিনটা সমীকরণ লিখছি। এখানে তিনটাই হচ্ছে তোমার অরৈখিক অন্তরক সমীকরণ। আমরা দেখো কিভাবে চিনব। আমি প্রথমত বলছি যে অজানা ফাংশন আমরা জানি কি ওয়াই। অজানা ফাংশন ও তার অন্তরকগুলোর ঘাত 1 এর বেশি হয়। অজানা ফাংশন ও তার অন্তরকগুলোর ঘাত 1 এর বেশি হয়। দেখো তো অজানা ফাংশন এখানে কি ওয়াই, ওয়াই এর ঘাত কত? এখানে 2। 1 এর বেশি হইলে তো এটা তোমার কি না? রৈখিক না, এটা হচ্ছে অরৈখিক। তাহলে অবশ্যই এটা একটা অরৈখিক সমীকরণ। তারপর দেখো, এখানে আমি বলছিলাম যে অজানা ফাংশন ও তার অন্তরকগুলোর ঘাত 1 এর বেশি হয় অথবা এদের মধ্যে কি থাকে? গুণ থাকে। তাহলে দেখো এই যে ওয়াই এবং ডিওয়াই ডিএক্স কি আকার আছে? গুণ আছে। ওয়াই হচ্ছে অজানা ফাংশন, ডিওয়াই ডিএক্স এদের অন্তরক, এদের মধ্যে গুণ আকার আছে। তাহলে এটা হচ্ছে অরৈখিক। তারপর দেখো, আমি বলছিলাম বা অরৈখিক ফাংশন থাকে। অরৈখিক ফাংশন আমি কি বলছিলাম? সাইন, কস, ত্রিকোণমিতিক ফাংশন যেগুলো আছে এবং তোমার ওই এক্সপোনেনশিয়াল যেগুলো আছে এগুলো। তো এই যে দেখো সাইন ওয়াই আছে, একটু খেয়াল রাখবা, যদি সাইন এক্স থাকতো তাহলে কিন্তু সেটা রৈখিক হইতো। ঠিক আছে, এখানে সাইন ওয়াই এর জায়গায় যদি সাইন এক্স থাকতো তাহলে কিন্তু রৈখিক। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে দেখতে হবে সেটা অজানা ফাংশন নাকি স্বাধীন চলক, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের মাস্ট বি অজানা ফাংশন থাকতে হবে ওয়াই। এখানে যদি এক্স থাকতো সেটা হচ্ছে তোমার অবশ্যই রৈখিক হইতো। যেহেতু এখানে ওয়াই, সেজন্য এটাকে আমরা বলতেছি অরৈখিক। ওকে, আশা করি ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা অন্তরক সমীকরণের সমাধান দেখব। আমি হচ্ছে অন্তরক সমীকরণের সমাধান এবং সাধারণ বা সম্পূর্ণ সমাধান আমি লিখে রাখছি। ঠিক আছে, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের ক বিভাগের জন্য। তো দেখো, অন্তরক সমীকরণের সমাধান। যদি কোনো সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য ফাংশন দ্বারা কোনো অন্তরক সমীকরণ সিদ্ধ হয়, মানে সংজ্ঞায়িত, যদি কোনো সংজ্ঞায়িত ফাংশন তো আমরা চিনি, ঠিক আছে, যে ফাংশনটা অসংজ্ঞায়িত না, মানে হচ্ছে একটা বাস্তব একটা ফাংশন, ঠিক আছে, ওই ফাংশন দ্বারা এবং অন্তরীকরণযোগ্য ফাংশন, যে ফাংশনটাকে অন্তরীকরণ করা যায় এমন একটা ফাংশন দ্বারা কোনো অন্তরক সমীকরণ সিদ্ধ হয়। যেমন আমি একটা অন্তরক সমীকরণ যদি লিখি যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি এক্স, ঠিক আছে, এটা একটা অন্তরক সমীকরণ। তাহলে এই অন্তরক সমীকরণটা যদি কোনো একটা সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য ফাংশন, এই অন্তরক যে সমীকরণটা লিখছি, এই অন্তরক সমীকরণটা কোনো একটা সংজ্ঞায়িত এবং অন্তরীকযোগ্য ফাংশন দ্বারা কি হয়? সিদ্ধ হয়, তাহলে আমরা ওই ফাংশনটাকে বলতে পারবো এই সমীকরণের সমাধান বা এই অন্তরীক সমীকরণের সমাধান। যেমন ধরো এইটা কি দ্বারা সিদ্ধ হয়? এটা সিদ্ধ হয় y ইকুয়াল টু এক্স স্কোয়ার অথবা y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, এই দুইটা সমীকরণ দ্বারা সিদ্ধ হয়। তাহলে হচ্ছে আমরা এই দুইটা সমীকরণকে বলতে পারবো এই অন্তরক সমীকরণের সমাধান। তো এটা কিভাবে সিদ্ধ হয়? তো আমরা যখন সমাধান করব তখন হচ্ছে আমরা অবশ্যই শিখে নিব। তবে একটু দেখাই দিই। তো আমরা মূলত হচ্ছে এখান থেকে সমাধান বের করার জন্য কি করি? উভয় পক্ষে হচ্ছে
ইন্টিগ্রেশন করতে হয়, তাই না? অন্তরীকরণ সমীকরণ সমাধানের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে dy dx কে যদি ইন্টিগ্রেশন করো শুধু কি পাবা? y পাবা, কারণ y এর ডিফারেন্সিয়েশন কি dy dx, তাহলে dy dx এর ইন্টিগ্রেশন হচ্ছে y। টু হচ্ছে বাইরে থাকবে, x এর হচ্ছে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করবা? যেহেতু অবশ্যই x এর সাপেক্ষে করবা, তাহলে x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2, 2 টু কাটা থাকবে কি x স্কয়ার। তো এখানে একটা ইচ্ছামূলক ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে c। আমরা c বা আমাদের হচ্ছে এটা লিখে দিতে হয়, ঠিক আছে? কখনো কখনো c এর মান শূন্য হয়, আবার বা কখনো কখনো কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে। তো কখন কনস্ট্যান্ট হয় এগুলো হচ্ছে আমরা আসলে দেখব, কখন শূন্য হয় এগুলো দেখবো আমরা সামনে যখন সমাধান করব, ঠিক আছে? তাহলে আমরা অন্তরক সমীকরণের সমাধান দেখলাম বিষয়টা। তারপর দেখো সাধারণ বা সম্পূর্ণ সমাধান। যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, তবে আমরা ওই সমাধানকে বলতে পারবো সাধারণ বা সম্পূর্ণ সমাধান। n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক, যেমন দেখো এই যে আমরা হচ্ছে একটা অন্তরক সমীকরণ লিখছিলাম, তো এই সমীকরণের সমাধান কি এইটা এবং এইটা। তাহলে সমাধান যদি এইটা হয়, দেখো এখানে হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক আছে কি সি, কারণ এই সি এর মানটা হচ্ছে আমরা ইচ্ছা মতো নিতে পারি, ঠিক আছে? সি এর মানটা আমরা ইচ্ছা মতো নিতে পারি, এটা হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক। আচ্ছা সি এর মানটা কেন হচ্ছে আমরা ইচ্ছাভাবে নিতে পারি বলতো? ইচ্ছা মতো নিতে পারি, আমি একটু তোমাদের বিষয়টা বুঝাই দিই। যেমন ধরো আমাদের y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাবো? dy dx ইকুয়াল টু x। ওকে, ভালো কথা। আবার ধর y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? তাহলে y এর ডিফারেন্সিয়েশন কি dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু x, 3 ডিফারেন্সিয়েশন কি 0। দেখো তো ওইটাই পাইতেছো না যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি ছিল কি dy dx ইকুয়াল টু হচ্ছে 2x, আবার y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, এইটার ডিফারেন্সিয়েশন কি সেম dy dx 2x, dy dx ইকুয়াল টু হচ্ছে 2x, তাই না? তাহলে দেখো এই যে যে এখানে ধ্রুবকটা আছে, এই ধ্রুবক এখানে তুমি যাই নেও না কেন, ফলাফল কিন্তু তোমার কি এটাই আসবে, ফলাফল কিন্তু এটাই আসবে। এজন্য এখানে এই সিটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, ঠিক আছে? তাহলে যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, তাহলে n সংখ্যক একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। তো এরকম n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকলে আমরা ওই সমাধানকে বলতে পারবো সাধারণ বা সম্পূর্ণ সমাধান। এখন হচ্ছে আমরা বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান সম্পর্কে জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধানের হচ্ছে আমরা ডেফিনেশনটা যদি দেখি, তো অন্তরক সমীকরণের সাধারণ সমাধানে এক বা একাধিক ধ্রুবক থাকে। আমরা একটু দেখে আসলাম যে সাধারণ সমাধানে এক বা একাধিক ধ্রুবক, যেটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রাল ধ্রুবক বা সি নামেও চিনি। তো এক বা একাধিক ধ্রুবক থাকে যখন কোনো প্রাথমিক শর্ত বা সীমানা শর্ত দেওয়া থাকে, তখন সেই ধ্রুবকের মান নির্ণয় করে যে নির্দিষ্ট সমাধান পাওয়া যায়। মানে যখন তোমার তোমার অন্তরক সমীকরণে একটা শর্ত জুড়ে দেওয়া থাকবে, ঠিক আছে? ওই শর্ত জুড়ে দেওয়া থাকলে তখন তুমি এই সি এর মানটা বের করে ফেলতে পারো, ঠিক আছে? এই সি এর মানটা বের করে এখানে বসাই দিলেই তুমি একটা নির্দিষ্ট সমাধান পাবা। আর সি এর মানটা যদি তোমার না জানা থাকে তাহলে ওই সমাধানটা তো নির্দিষ্ট হলো না, তাই না? তাহলে যদি আমরা সি এর মানটা বের করে ফেলতে পারি, ওটাই হচ্ছে বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান। তাহলে নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে তোমার অবশ্যই শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমরা একটু বিষয়টা দেখে আসি। যেমন ধরো dy dx ইকুয়াল টু 2x, এই অন্তরক সমীকরণটার সমাধান কি ছিল? সমাধান ছিল y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। যেমন ধরো এখানে তোমার শর্ত একটা জুড়ে দেওয়া হইলো, যে এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হইলো, শর্তটা হচ্ছে y অফ 0 ইকুয়াল টু হচ্ছে তোমার 3, এরকম একটা শর্ত জুড়ে দেওয়া হইলো। তার মানে x এর মান যদি 0 বসাও তাহলে y এর মান কত পাবা? 3। তাহলে আমরা এখানে যদি y এর মান 3 বসাই, 3 ইকুয়াল টু x এর মান 0 স্কোয়ার প্লাস c, তাহলে c সমান কত পাচ্ছ? 3। তাহলে দেখো শর্ত থেকে আমরা c এর মানটা বের করে ফেললাম। c এর মানটা বের করে যদি এখানে তুমি বসাই দাও, তাহলে y সমান পাইতেছো x স্কোয়ার প্লাস 3। এটা হচ্ছে এই সমীকরণটার একটা বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান। যখন আমাদের ইচ্ছামূলক ধ্রুবক যেটা আছে বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেটা আছে, সেটা ভ্যালুটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে? শর্তের সাহায্যে, যে শর্তটা দেওয়া আছে। তাহলে আমাদের অবশ্যই বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে কি দেওয়া থাকবে? শর্ত দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে
ব্যতিক্রম ধর্মী সমাধান, ঠিক আছে। তো ব্যতিক্রম ধর্মী সমাধান, ঠিক আছে। তাহলে ব্যতিক্রম ধর্মী সমাধান বিষয়টা হচ্ছে আমরা এই সাধারণ সমাধান আর বিশেষ সমাধান ছাড়াও যদি তোমার কোনো একটা সমাধান পাওয়া যায়, কোনো একটা অন্তরক সমীকরণের বিশেষ সমাধান এবং সাধারণ সমাধান ছাড়াও যদি কোনো সমাধান পাওয়া যায়, তাহলে ওই সমাধানকে আমরা বলি মূলত ব্যতিক্রম ধর্মী সমাধান। তো ব্যতিক্রম ধর্মী সমাধানগুলো মূলত ইনভলভ কার্ভ আকারে পাওয়া যায় বা একগুচ্ছ বক্ররেখা আকারে পাওয়া যায়। তাহলে এইগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত মনে রাখো যে ব্যতিক্রমধর্মী সমাধানের সংজ্ঞাটা তুমি কিভাবে দেবা, যে কোনো অন্তরক সমীকরণে সাধারণ বা বিশেষ সমাধান ছাড়াও, কোনো অন্তরক সমীকরণের সাধারণ বা বিশেষ সমাধান ছাড়াও যদি অন্য কোনো সমাধান পাওয়া যায়, ঠিক আছে, একটু লিখে রাখো, যে কোনো অন্তরক সমীকরণের সাধারণ বা বিশেষ সমাধান ছাড়াও যদি অন্য কোনো সমাধান বিদ্যমান থাকে বা পাওয়া যায়, তাহলে ওই সমাধানকে বলা হয় তোমার ব্যতিক্রমধর্মী সমাধান। তো এই ব্যতিক্রমধর্মী সমাধানগুলো ইনভলভ কার্ভ আকারে থাকে বা একগুচ্ছ বক্ররেখা আকারে থাকে। তাহলে এটা নিয়ে আমরা এখন আর বিস্তারিত আলোচনা করতেছি না, পরবর্তীতে হচ্ছে আমরা যখন ম্যাথ করব বা এই রিলেটেড ব্যতিক্রমী ধর্মী যে সমাধান আমাদের চলে আসে তখন আমরা দেখব, ঠিক আছে।